এখন আমরা হোমিওস্ট্যাসিস বিষয়টা নিয়ে আলোচনা করছি। মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বদ্ধ সংবহন দেখা যায়, ক্লোজড সার্কুলেশন, এবং সংবহন মাধ্যম হিসাবে ব্লাড থাকে। ব্লাডের মূল কাজ মূলত ট্রান্সপোর্টেশন এবং ইমিউনিটি। দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ধরনের পদার্থ, অক্সিজেন, এইসব পরিবহনের জন্য ব্লাডের সাহায্যের প্রয়োজন হয়। এক জায়গা থেকে রেচন বস্তু, পুষ্টিদ্রব্য, হরমোন, ভিটামিন অন্য জায়গায় পরিবাহিত হয়। আবার রক্তের যে গামা গ্লোবিউলিন, রক্তের যে শ্বেতকণিকাগুলো, ফ্যাগোসাইটিক সেলস, এগুলো দেহে বিভিন্ন এন্ট্রি পয়েন্ট দিয়ে যেসব জীবাণুগুলো ঢোকে, নাক দিয়ে হোক, খাবারের মাধ্যমে হোক, সেই সব জীবাণুগুলোকে ধ্বংস করতে রক্তের সাহায্য লাগে। অর্থাৎ দেহের শারীরবৃত্তীয় স্থিতিশীলতা, ফিজিওলজিক্যাল স্ট্যাবিলিটি, হোমিওস্ট্যাসিস, এই মেনটেন্যান্সের জন্য নির্দিষ্ট পরিমাণ রক্তের উপস্থিতি থাকা আবশ্যক। কিন্তু অনেক সময় দুর্ঘটনার কারণে ক্ষতস্থান সৃষ্টি হয়, যে ক্ষতর কাছাকাছি থাকা রক্তবাহগুলো পাংচার্ড হয়, ছিঁড়ে যায়, ফুটো হয়ে যায়। সেই জায়গা দিয়ে রক্ত বাইরে বেরিয়ে চলে আসে। শরীরের বাইরে যদি স্বাভাবিকের তুলনায় একটুকু বেশি পরিমাণে রক্ত বেরিয়ে চলে যায়, তাহলে শারীরবৃত্তীয় সমস্যার সৃষ্টি হবে এবং একটা সংকটজনক মাত্রার রক্ত বাইরে চলে গেলে এনিম্যাল আর বাঁচে না, মানুষেরও আর বাঁচার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। তাহলে ক্ষতস্থান সৃষ্টি হবে, দুর্ঘটনা ঘটবে এনিম্যালদের। অ্যানিম্যালের স্বাভাবিক জীবনযাপনে অনেক সময় এরকম রিস্কি অ্যাক্টিভিটিস থাকে, তাদের পারস্পরিক লড়াই হয়, তারা আঘাত পায়, কিন্তু সব অ্যানিম্যাল তো মারা যায় না। তার মানে তার ক্ষতস্থান সৃষ্টি হলেও সেখান থেকে যে ব্লাড বেরিয়ে আসছে তা একটা নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায়, আর রক্তের অপচয় হয় না। মানুষের ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য। দেহের স্বাভাবিক নিয়মে অতিরিক্ত রক্ত যাতে লস না হয়ে যায়, দেহ থেকে বেরিয়ে না যায়, তার জন্য যে ক্ষতস্থান সৃষ্টি হয়েছিল সেই ক্ষতস্থানটা বন্ধ হয়। ক্ষতস্থান বন্ধ হয়ে রক্তের বা রক্তপাত বন্ধ করা, রক্তক্ষরণ বন্ধ করা, এই প্রক্রিয়াটাকেই বলা হয় হিমোস্ট্যাসিস। 4টে প্রক্রিয়ায় হিমোস্ট্যাসিস হয়। প্রথমেই যখন একটা কাটিং হয়, রক্তবাহ কেটে যায় বা ছিদ্র হয়, ফার্স্ট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে রক্তবাহ সংকুচিত হয়ে যাওয়া। সংকুচিত হয়ে গিয়ে রক্তের যে প্রবাহ, সেই প্রবাহটাকে বন্ধ করে দেওয়া। এতে রক্তের অপচয়টা বন্ধ হবে। কিন্তু এটা একটা সাময়িক প্রক্রিয়া, পরক্ষণে আবার প্রসারিত হয়ে যাবে ব্লাড ভেসেল। তারপরেই কি ঘটবে না, অনুচক্রিকার এখানে ভূমিকা আছে। থ্রম্বোসাইটস বা প্ল্যাটলেটগুলো, তারা বিভিন্ন ওই কাছাকাছি যে প্ল্যাটগুলো থাকে তারা ওই জায়গায় এসে জড়ো হয়। প্ল্যাটলেটে পারস্পরিক সংযোগ হয়। কিছু প্ল্যাটলেট ফেটে যাওয়ার কারণে ফসফোগ্লিসারাইড বেরিয়ে আসে। এই ফসফোগ্লিসারাইডগুলো তাদের অ্যাডহেশনে সাহায্য করে। এইভাবে অনেকগুলো প্ল্যাটলেট এক জায়গায় জড়ো হয়ে ক্ষতস্থানের মুখটায় ছিপির আকারে আটকে যায়। একে বলা হয় প্ল্যাটলেট প্লাগ। এটা হচ্ছে দ্বিতীয় স্তরের রক্তক্ষরণ রোধ করার উপায়, হিমোস্ট্যাটিক প্রসেস।
এটাও কিন্তু স্থায়ী নয়। একটুকু চাপ পড়লে আবার এই জায়গাটা প্লাগটা ছেড়ে যাবে, আবার নতুন করে রক্তকরণ শুরু হবে। তাহলে থার্ড যে প্রসেস, যেটা স্পেশালাইজড প্রসেস, সময় লাগবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এটা অ্যানিম্যাল টু অ্যানিম্যাল ভেরি করে। মানুষের ক্ষেত্রে বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থায় রোগ থাকলে বা এরকম পরিস্থিতিতে এই সময়টা হেরফের হয়। যাই হোক, প্রচুর উপাদানের সাহায্যে রক্তের এবং টিস্যু সম্পর্কিত বেশ কিছু ফ্যাক্টরের উপস্থিতিতে একটি স্থায়ী রক্তপিণ্ড তৈরি হয়, ব্লাড ক্লট তৈরি হয়। এই পদ্ধতিটাকে বলা হয় ব্লাড কোয়াগুলেশন। ব্লাড কোয়াগুলেশন হলে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে, আর রক্তক্ষরণ হবে না। কিন্তু এখনো ক্ষতস্থান আগের অবস্থায় ফিরে আসেনি। রক্তবাহী যে জায়গায় কেটে গেছে সেই জায়গাটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে সেখানে ফাইব্রাস টিস্যু তৈরি হতে হয়। ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে গেলে জায়গাটা সিল হয়ে যাবে, আর বোঝা যাবে না যে রক্তবাহের কোন জায়গাটা কেটেছিল। তাহলে আমরা হিমোস্ট্যাসিসের 4টে প্রক্রিয়া দেখলাম। 1 নম্বর, যে জায়গায় কাটিং হয় সেখানে ব্লাড ভেসেল সংকুচিত হয়ে যাচ্ছে। 2 নম্বর, প্ল্যাটলেট প্লাগ তৈরি হচ্ছে, অনুচক্রিকা জড়ো হয়ে ছিদ্রটা বন্ধ করছে। 3 নম্বর, ব্লাড কোয়াগুলেশন হচ্ছে, একাধিক ফ্যাক্টরের উপস্থিতিতে সিস্টেমিক প্রসেসে ব্লাড কোয়াগুলেশন হচ্ছে, ক্লট তৈরি হচ্ছে, স্থায়ী একটা ছিপি তৈরি হচ্ছে, ক্ষতস্থান বন্ধ করছে। আর 4 নম্বর, ক্ষতস্থানটা পাকাপাকিভাবে মেরামত করে দিচ্ছে, আমি আর বুঝতেই পারবো না কোন জায়গায় কাটিং হয়েছে। এইভাবে হিমোস্ট্যাসিস প্রক্রিয়াটা সমাধান হয়। রক্ততঞ্চনের সাধারণ ধাপ হলো 3টি। প্রথমে নিষ্ক্রিয় প্রথমবিন থ্রম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে ভেঙে গিয়ে থ্রম্বিনে পরিণত হয়। এই থ্রম্বিন ক্যালসিয়ামের সাহায্য নিয়ে নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে ভেঙে সক্রিয় ফাইব্রিন মনোমারে পরিণত করে। এরপর ফাইব্রিন মনোমারগুলো পরস্পর যুক্ত হয়ে ফাইব্রিন ল্যাটিস বা থ্রম্বাস তৈরি করে। এটা কর্তৃত স্থানে আটকে গিয়ে রক্তের প্রবাহ বা বহির্গমন বন্ধ করে। রক্ততঞ্চনে সাহায্য করে এমন 12টি ফ্যাক্টর চিহ্নিত হয়েছে, যথা ফ্যাক্টর 1 ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 2 প্রথমবিন, ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, ফ্যাক্টর 4 ক্যালসিয়াম আয়ন, ফ্যাক্টর 5 প্রোঅ্যাক্সিলারিন, ফ্যাক্টর 7 প্রো-কনভার্টিন, ফ্যাক্টর 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ফ্যাক্টর 9 ক্রিস্টমাস ফ্যাক্টর, ফ্যাক্টর 10 স্টুয়ার্ট ফ্যাক্টর, ফ্যাক্টর 11 প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, ফ্যাক্টর 12 হেগম্যান ফ্যাক্টর এবং ফ্যাক্টর 13 ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর বা লিকি লোরান্ট ফ্যাক্টর। পাথে ব্লাড কোগুলেশন 2টি পৃথক পাথওয়ে দিয়ে শুরু হয়, এক্সট্রিনসিক পাথওয়ে এবং ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো, অর্থাৎ ফ্যাক্টর 7, ফ্যাক্টর 3 এবং ফ্যাক্টর 10, এই 3টে ফ্যাক্টর অংশগ্রহণ করে। এর সূচনা হয় ফ্যাক্টর 7 এবং ফ্যাক্টর 3 দিয়ে, যেগুলো টিস্যু ফ্যাক্টর, বাইরের বা ব্লাড বহিস্থ ফ্যাক্টর। সেই জন্যই এই পথকে এক্সট্রিনসিক পথ বলা হয়। কি হয় এই ধাপে না, ফ্যাক্টর 7 যেটা নাম প্রো-কনভার্টিন, এটা প্রথমে ফ্যাক্টর 7 এতে রূপান্তরিত হয়
যে জায়গায় ক্ষতস্থান সৃষ্টি হয় সেখানে অনুচক্রিকাগুলো ফেটে গিয়ে কিছু ফসফোগ্লিসারাইড তৈরি করে এবং সেই গাত্র থেকে, রক্তবাহের গাত্র থেকে থ্রোম্বোপ্লাস্টিন খরিত হয়, নির্গত হয়। এই থ্রোম্বোপ্লাস্টিনের উপস্থিতিতে এবং ফসফোগ্লিসারাইডের উপস্থিতিতে ফ্যাক্টর 7 যেটা প্রো কনভার্টিন, সেটা কনভার্টিনে রূপান্তরিত হয়। ফ্যাক্টর 3 এবং ফ্যাক্টর 7A দুজনে মিলে ফ্যাক্টর 10 ফ্যাক্টর 10A তে কনভার্ট করে। ফ্যাক্টর 7A এবং ফ্যাক্টর 3 যেটা থ্রোম্বোপ্লাস্টিন মিলিতভাবে ফ্যাক্টর 10A অর্থাৎ স্টুয়ার্ট ফ্যাক্টরকে সক্রিয় করে। এটা এক্সট্রিনসিক পাথওয়েতে হয়। ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টরগুলো ব্লাড বর্ন, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 12, এই ফ্যাক্টরগুলো ইন্ট্রিনসিক প্রসেসে অংশগ্রহণ করে। এর মধ্যে প্রধান হচ্ছে ফ্যাক্টর 12। ফ্যাক্টর 12 প্রথমেই সক্রিয় হয়ে ফ্যাক্টর 12 সক্রিয় ফ্যাক্টর তৈরি করল। এই সক্রিয়করণের কাজে ক্যালিক্রাইন বলে একটা পদার্থ এবং হাই মলিকুলার ওয়েট কাইনিনোজেন, ক্যালিক্রাইন এবং HMK কাইনিনোজেন এই দুজনে মিলে ফ্যাক্টর 10A কে সক্রিয় করে। এছাড়াও ফ্যাক্টর 5A অর্থাৎ ফ্যাক্টর 5A এই সক্রিয়করণের কাজে অংশ নেয়। ফ্যাক্টর 12A অর্থাৎ অ্যাক্টিভ 12th ফ্যাক্টর, এটা ফ্যাক্টর 11 কে সক্রিয় করে। 11A অর্থাৎ সক্রিয় 11th ফ্যাক্টর এতে রূপান্তর করে। এরপর ফ্যাক্টর 11A 9th ফ্যাক্টর অর্থাৎ ক্রিসমাস ফ্যাক্টর, এই ক্রিসমাস ফ্যাক্টরকে সক্রিয় করে 9A তে কনভার্ট করে। এই সক্রিয়করণের জন্য ফ্যাক্টর 11A অংশ নেয়। সক্রিয় ক্রিসমাস ফ্যাক্টর এরপর ফ্যাক্টর 10 কে সক্রিয় করে। এই ক্রিসমাস ফ্যাক্টরের সক্রিয়তার জন্য, কার্যকারিতার জন্য ক্যালসিয়াম আয়ন দরকার হয়। অর্থাৎ ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অ্যান্ড ফ্যাক্টর 9A অ্যাক্টিভ ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর সক্রিয় স্টুয়ার্ট ফ্যাক্টরে কনভার্ট হয়। বোথ এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক উভয় পদ্ধতির আলটিমেট প্রোডাক্ট হচ্ছে ফ্যাক্টর X এর সক্রিয় অবস্থা অর্থাৎ অ্যাক্টিভ স্টুয়ার্ট ফ্যাক্টর। এরপর কি ঘটে না, এটা কমন পাথওয়ে অর্থাৎ ফ্যাক্টর 10 পাওয়ার পর সাধারণভাবে যে প্রসেসটা হয় সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন অফ ব্লাড কোয়াগুলেশন, অর্থাৎ একটা থ্রম্বাস বা রক্তপিণ্ড বা ব্লাড ক্লট তৈরি হয়। এখানে কিভাবে হচ্ছে সেটা, ফ্যাক্টর
টু, যেটাকে বলা হয় প্রথম বিন। এটা ফ্যাক্টর 2, এটা ফ্যাক্টর 2a। এই প্রথম বিন সক্রিয় হয়, ফ্যাক্টর 10 এই প্রক্রিয়ায় অংশ নেয়। অর্থাৎ ফ্যাক্টর 10 এর উপস্থিতিতে ফ্যাক্টর 10 এবং ফ্যাক্টর 5, এই দুই ফ্যাক্টরের উপস্থিতিতে প্রথম বিন থেকে থ্রম্বিন তৈরি হয়। এই থ্রম্বিন একটা প্রোটিয়েজ, অর্থাৎ প্রোটিন ভাঙা এর কাজ। থ্রম্বিন কার উপর কাজ করবে না, একটা ব্লাড প্রোটিন যার নাম ফাইব্রিনোজেন, যেটা লিভারে তৈরি হয়, রক্তে থাকে, একটা প্লাজমা প্রোটিন, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ফাইব্রিনোজেন এখানে ফাইব্রিন মনোমার তৈরি করে, পার্ট, টুকরো টুকরো অংশগুলো তৈরি করে। থ্রম্বিন এই প্রক্রিয়ায় অংশ নেয়। ফাইব্রিন মনোমার গুলো তৈরি হয়ে যাওয়ার পর, অর্থাৎ সিঙ্গেল ইউনিট এগুলো পরস্পর দ্বারা যুক্ত হয়। এরকম ফাইব্রিন মনোমার 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 এগুলো মনোমার। এই মনোমারগুলো পারস্পরিক যুক্ত হয়, যুক্ত হয়ে একটা ল্যাটিস তৈরি করে, ফাইব্রিন ল্যাটিস। এই মনোমার থেকে ল্যাটিসটা তৈরি হয়। ল্যাটিসটা তৈরি হওয়ার পর তাকে সক্রিয় থ্রম্বাসে রূপান্তর করে, এবং যাতে আর এটা না ভেঙে যায়, স্টেবল হয়ে যায়, তার জন্য ফ্যাক্টর 13, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা এখানে কার্যকর হয়। একবার এই থ্রম্বাস বা ক্লট, এটা ক্লট তৈরি হয়ে যাওয়ার পর, যে জায়গায় ব্লাড ভেসেলের জায়গাটা কেটেছিল সেই জায়গায় গিয়ে, অর্থাৎ এইখানে গিয়ে এটা আটকে যায়। কর্তৃত্ব স্থানে গিয়ে এটা ছিপির মতো আটকে যায়, রক্তের ফ্লোটা বন্ধ হয়ে যায়। এখন আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে আলোচনা করছি। অ্যান্টিকোয়াগুলেন্ট প্রিভেন্টিং যেসব পদার্থ রক্তচঞ্চল প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করে, অর্থাৎ প্রক্রিয়াটা বাধা সৃষ্টি করে, তাদের বলা হয় অ্যান্টিকোয়াগুলেন্ট। রক্তবাহের মধ্যে যাতে রক্ত জমাট না বেঁধে যায় তার জন্য এগুলো সচেষ্ট থাকে, এগুলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। কখনো কখনো দরকার পড়ে চিকিৎসার ক্ষেত্রে, হাসপাতালে বা ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণ করার জন্য তঞ্চক বিরোধী পদার্থ ব্যবহার হয়। এগুলো আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট। কিছু অ্যানিমেল আছে যেগুলো রক্ত পান করে,
ব্লাড মিল কালেকশন করে, মশা, ফিমেল মসকুইটো, লিচ, জোক, এইসব স্যাঙ্গুইনিভরাস অ্যানিম্যালদের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট পদার্থ থাকে। এরা যখন রক্ত সংগ্রহ করে আনইন্টারাপ্টেড, অর্থাৎ এক নাগাড়ে রক্ত টানার জন্য তারা এই তঞ্চক বিরোধী পদার্থগুলো হোস্টে ব্লাডে মিশিয়ে দেয়। যে জায়গায় ক্ষত তৈরি করে এরা পাংচার করে, সেই জায়গায় রক্ত তঞ্চিত হতে পারে না যতক্ষণ না ওদের ব্লাড ফিল্ড হয়, ব্লাড মিল পুল কালেকশন হয়, ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় ওরা রক্ত তঞ্চন হতে দেয় না। এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুল্যান্ট। এখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সব থেকে যেটা উল্লেখযোগ্য অ্যান্টিকোয়াগুল্যান্ট আমাদের ব্লাডে থাকে, বেশিরভাগ অ্যানিম্যালের ব্লাডে থাকে, সেটা হচ্ছে হেপারিন। হেপারিন মাস্ট সেল থেকে পাওয়া যায়। হেপারিন মাস্ট সেল, বেসোফিল, এখান থেকে হেপারিনটা পাওয়া যায়। এই হেপারিনটা ফ্যাক্টর 2 ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 9, 10, 11 এবং 12 এই দুটোর কার্যকারিতা বাধা দেয়, এগুলোকে সক্রিয় হতে বাধা দেয়, যার ফলে রক্ত তঞ্চন হতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্লাড বর্ণ আমাদের রক্তে থাকে, সেটা হচ্ছে প্রোটিন সি। এই প্রোটিন সি এটা সাধারণত ক্যালসিয়ামের সক্রিয়তা বিনষ্ট করে, অর্থাৎ রক্ততঞ্চন প্রক্রিয়ায় ক্যালসিয়ামের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই প্রক্রিয়াটা ব্যাহত করে। এছাড়াও অর্থাৎ ফ্যাক্টর 4 ক্যালসিয়াম এবং ফ্যাক্টর 8 এই দুটো কার্যকারিতা নষ্ট করে, সক্রিয়তা বাধা দেয়। কিছু আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুল্যান্ট যেগুলো ব্লাড ব্যাংকে ব্যবহার করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লোরাইড, সাইটেট এবং অক্সালেট, সোডিয়াম সাইটেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সালেট, এই লবণগুলো ব্যবহার করা হয়। এগুলো রক্তের গুণাগুণ মানে অক্ষত রেখে, অপরিবর্তিত রাখে, কিন্তু রক্ত তঞ্চন হতে দেয় না, অর্থাৎ এই রক্ত ব্যবহার করা নিরাপদ। এছাড়াও ওয়ারফারিন বলে একটা ড্রাগ, ওয়ারফারিন, এই ড্রাগটা যাদের সিভিডি, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মেডিসিন আকারে ব্যবহার করা হয়। সিভিডি মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই প্রবলেম আছে, অর্থাৎ রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত হয়ে যাওয়ার বা থ্রম্বোসিস বলা হয়, যেটাকে স্ট্রোক বলা হয়, ব্রেন স্ট্রোক, ব্রেনের ব্লাড ভেসেল বন্ধ হয়ে যাওয়া, করোনারি ব্লাড ভেসেল বন্ধ হয়ে যাওয়া হার্টের মধ্যে থাকে, বা অন্য যে কোনো জায়গায় আর্টারি বন্ধ হয়ে যাওয়া, যাদের একটু সম্ভাবনা থাকে, রিস্ক আছে, সেক্ষেত্রে এই ওয়ারফারিন ড্রাগটা ব্যবহার করা হয়। এটা খুব দ্রুত তঞ্চিত রক্তটাকে, তার তঞ্চন প্রক্রিয়ার প্রসেসটাকে স্টপ করে দেয়। তঞ্চিত যদি হয়েও যায়, স্টেবিলাইজিং ফ্যাক্টর বা ফ্যাক্টর 13 তার সক্রিয়তা বিনষ্ট করে ফাইব্রিন যে ক্লটটা তৈরি হয়েছিল বা ল্যাটিস তৈরি হয়েছিল, সেই ল্যাটিসটাকে আবার ভেঙে টুকরো টুকরো করে দেয়। যেখানটায় রক্ত জমাট বেঁধেছিল সেই জায়গায় আবার রক্ত চলাচল শুরু হয়ে যায়। এইভাবে অ্যান্টিকোয়াগুলেন্টগুলোকে চিকিৎসার কাজে, রোগ নিরাময়ের কাজে খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ধন্যবাদ। আজকে ব্লাড কোগুলেশন নিয়ে আলোচনা করলাম। আগামী দিনের ভিডিওগুলোয় ফিজিওলজির উপর আলোচনা করার চেষ্টা করব। ভিডিওগুলো আশা করি দেখবে বা দেখবেন।